অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছালো ইরান যুক্তরাষ্ট্র। জেনেভার সই শুক্রবার নিশ্চিত করলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধের পাশাপাশি উন্মুক্ত হবে হরমুজ প্রণালী। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে অনিশ্চয়তা। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া অস্ত্রত্যাগ নয় বলছে হামাস। সংগঠনটির পূর্ণ নিরস্ত্রীকরণ দাবি ইসরায়েলের। রুশ জ্বালানি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের। পাল্টা আঘাত মস্কোর। পুতিন ট্রাম্প ফোন আলাপে যুদ্ধবন্ধের আলোচনা। G7 শীর্ষ সম্মেলনের বিরোধিতায় রণক্ষেত্র সুইজারল্যান্ডের জেনেভা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ। জাতিসংঘের টেলিযোগাযোগ ভবনে হামলা। শান্তি চুক্তিতে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার জেনেভায় সই হবে এই চুক্তি। দুই দেশের চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পরে নিজের সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির অংশ হিসেবে সামরিক অভিযান বন্ধ, হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং নৌ অবরোধ প্রত্যাহারের কথাও জানিয়েছেন ট্রাম্প। চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারও স্বাভাবিক হতে পারে। দীর্ঘ আলোচনার পর অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এমনটা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করতে সম্মত হয়েছে। চুক্তির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। জানান, চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা 19 জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে। শাহবাজ শরীফ তার বিবৃতিতে কাতার, সৌদি আরব এবং তুরস্কের ভূমিকাকেও বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, এই দেশগুলোর সহায়তা ও কূটনৈতিক প্রচেষ্টা সমঝোতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এর কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বার্তায় চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে হরমুজ প্রণালী টোলমুক্তভাবে উন্মুক্ত করার অনুমোদন এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাত থেকেই লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ ও সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ হবে। একই সঙ্গে তিনি জানান, চূড়ান্ত চুক্তি নিয়ে আগামী 60 দিন পর্যন্ত আলোচনা চলবে, যেখানে উভয় পক্ষ বাস্তবায়ন কাঠামো চূড়ান্ত করবে। তবে কোনো শর্ত ভঙ্গ করলে তারা নিজস্ব প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে বিশ্বজুড়ে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চুক্তির জন্য অভিনন্দন জানিয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট একে মধ্যপ্রাচ্যের জন্য সম্ভাব্য নতুন যুগের সূচনা বলে আখ্যা দিয়েছেন। একইভাবে তুরস্কে অবস্থিত ইরানের দূতাবাস, কাতার এবং যুক্তরাজ্যও এই সমঝোতাকে স্বাগত জানিয়েছে। এদিকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আগ মুহূর্তেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়াহ এলাকায় আক্রমণ করে দখলদাররা। এতে বেশ কয়েকজন হতাহত হন। হামলার আগে দক্ষিণ লেবাননের 29টি এলাকায় নতুন করে জনসাধারণকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় দখলদাররা। অন্যদিকে হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে অচল অবস্থায় আটকে আছে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ। হামাসকে পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি ইসরায়েলের। তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রক্রিয়া শুরু না হলে অস্ত্র ত্যাগ করবে না বলে জানিয়েছে হামাস। গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে কূটনৈতিক তৎপরতা চললেও থামছে না রক্তপাত। স্থানীয় সময় রোববার উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানায় স্থানীয় হাসপাতাল। এছাড়া দক্ষিণ খান ইউনিস ও গাজা সিটিতে পৃথক গুলির ঘটনায় আরও কয়েকজন প্রাণ হারিয়েছেন। একই সময় মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে সপ্তাহব্যাপী আলোচনা শেষ হয়। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন। এতে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয় রয়েছে। তবে সূত্রগুলো বলছে 15 দফার রূপরেখার 14টি বিষয়ে সম্মতি মিললেও হামাসের অস্ত্র সমর্পণের প্রশ্নে এখনও মতপার্থক্য রয়ে গেছে।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক প্রক্রিয়া শুরু না হলে পূর্ণ নিরস্ত্রীকরণ সম্ভব নয় বলে দাবি হামাসের। অন্যদিকে ইসরায়েল বলছে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে, গাজার ক্ষমতা ছাড়তে হবে এবং ভবিষ্যৎ প্রশাসনে কোনো ভূমিকায় রাখা যাবে না। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সরকার পুনরায় স্পষ্ট করে বলেন তারা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেবেন না। ফলে যুদ্ধবিরতি নিয়ে ভবিষ্যৎ অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে। এরই মধ্যে নতুন মাত্রা পেয়েছে গাজার মানবিক সংকট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে নিহতের সংখ্যা ৭৩,০০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ১,৭৩,০০০-এর বেশি মানুষ। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানকে দেয়া আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো মরদেহ এখনও শনাক্তের বাইরে। রাশিয়ার জ্বালানি ও সামরিক শিল্প অবকাঠামো লক্ষ্য করে আবারও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইউক্রেন। ইয়ারোস্লাভ অঞ্চলের একটি তেল স্থাপনা ও তুলার রাসায়নিক কারখানায় আঘাত হানার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের ড্রোন হামলায় কয়েকটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে রাশিয়া। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টকে আবারও চাপ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার রাশিয়ার ইয়ারোস্লাভ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি তেলের স্থাপনায় হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। স্থাপনাটি মস্কোর জ্বালানি মজুত ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এক বিবৃতিতে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তুলা অঞ্চলের আজাট রাসায়নিক কারখানাতেও আঘাত হানার দাবি করেন তিনি, যা রাশিয়ার বিস্ফোরক উৎপাদন সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করা হয়। এছাড়া রাশিয়ার দখল করা ইউক্রেন ভূখণ্ডে সামরিক সরবরাহ ও লজিস্টিক্স কেন্দ্রগুলোতেও হামলা চালানো হয়েছে বলে দাবি কিয়েভের। হামলার বিষয়টি আংশিক স্বীকার করেছে রাশিয়া। ইয়ারোস্লাভ অঞ্চলের গভর্নর জানান ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় শিল্প খাতের জ্বালানি সংরক্ষণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মস্কোগামী সড়ক যোগাযোগ। তুলা অঞ্চলের গভর্নর জানান ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ নোভোমস্কভস্ক শহরের একটি শিল্প প্রতিষ্ঠানের ভেতরে পড়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও চাপ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রেমলিনের দাবি ফোনালাপে ট্রাম্প যুদ্ধের অবসানকে জরুরি বলে উল্লেখ করেন। এ ব্যাপারে সহায়তার আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরান ইস্যুতেও সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। যুদ্ধ বন্ধের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অংশীদারদের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করা হয়। জি7 সম্মেলনের আগে জেনেভায় হাজারো মানুষের বিক্ষোভ। বিশ্বের ধনী দেশগুলোর জোটকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে রাস্তায় নামেন পরিবেশবাদী, নারীবাদী ও ফিলিস্তিনপন্থী কর্মীরা। ট্রাম্পের নীতি যুদ্ধ, জলবায়ু সংকট এবং বৈশ্বিক বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সুইজারল্যান্ডের জেনেভা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। ফ্রান্সের এভিয়ানে শুরু হতে যাওয়া জি7 সম্মেলনের আগে সুইজারল্যান্ডের জেনেভায় বিক্ষোভ করছেন অন্তত 20,000 মানুষ। নো জি7 জোটের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে 60টিরও বেশি সংগঠন অংশ নেয়। ফিলিস্তিনি অধিকার কর্মী, নারীবাদী গোষ্ঠী এবং পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি জি7-এর নীতি বিশ্বজুড়ে বৈষম্য ও অস্থিতিশীলতা বাড়াচ্ছে। শুরুতে কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও এক পর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ নেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। জাতিসংঘের কার্যালয়ের আশেপাশে জড়ো হওয়া আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল, পাথর ও আতশবাজি নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান কিছু বিক্ষোভকারী জাতিসংঘের টেলিযোগাযোগ ভবনের কার্যালয় লক্ষ্য করে হামলা চালায়। পরে কয়েকটি দোকান ও ব্যাংকের জানালার কাঁচ ভাঙচুর করা হয়। আগুন দেয়া হয় একটি টেসলা গাড়িতেও। সহিংসতা ছড়িয়ে পড়ায় শহরের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। মূল সম্মেলনস্থল এভিয়ানের কাছাকাছি বিক্ষোভের অনুমতি না দেয়ায় আন্দোলনকারীরা জেনেভাকে বেছে নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আয়োজকদের মুখপাত্র বলেন ডোনাল্ড ট্রাম্প সহ জি7-এর নেতাদের নীতিতে তারা উদ্বিগ্ন। এসব দেশের রাজনৈতিক সিদ্ধান্ত বিশ্বজুড়ে যুদ্ধ, জলবায়ু সংকট এবং মানবিক বিপর্যয়কে আরও গভীর করছে।
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ অন্তত 12 স্কাই ডাইভার নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার অঙ্গরাজ্যটির বাটলা শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্কাই ডাইভিংয়ে অংশ নিতে যাওয়া ব্যক্তিদের বহনকারী ওই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি মাঠে আছড়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং জরুরি উদ্ধারকারী দল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতিসংঘ বলছে 2023 সালে সংঘাত শুরুর পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মিয়ানমার, সুদান সহ বিভিন্ন দেশের সংঘাতেও একই চিত্র দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যৌন সহিংসতাকে টুল অব ওয়ার বা যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। যুদ্ধ মানেই আমরা বুঝি বুলেট, বোমা আর ক্ষেপণাস্ত্রের ধ্বংসলীলা, কিন্তু আধুনিক যুদ্ধের সবচেয়ে নৃশংস এবং নীরব হাতিয়ারটি কোনো কারখানায় তৈরি নয়, তা হলো সিস্টেমেটিক যৌন সহিংসতা ও ধর্ষণ। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী তথ্যচিত্রে এবং জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে ইসরায়েলি বন্দিশালায় ফিলিস্তিনিদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। বলা হচ্ছে, যৌন সহিংসতাকে সুপরিকল্পিত যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। 2025 সালে জাতিসংঘের একটি তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, 2023 সালের 7 অক্টোবরের পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যৌন নির্যাতন এবং অপমানমূলক আচরণ বিভিন্ন স্থানে একই ধাঁচের বলেও উল্লেখ করা হয়, যদিও তেল আবিব এসব অভিযোগ অস্বীকার করেছে। এটি শুধু ফিলিস্তিনি বন্দীদের কাহিনী নয়, বিশ্বব্যাপী নানা সংঘাতে যৌন সহিংসতা, ধর্ষণকে হাতিয়ার বানানো হয়। মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যাপক যৌন সহিংসতার অভিযোগ ওঠে। সুদানের চলমান সংঘাতে জাতিসংঘ বারবার ধর্ষণ ও যৌন দাসত্বের ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়েছে। কঙ্গোকে বহু বছর ধরে বিশ্বের রেপ ক্যাপিটাল অব ওয়ার বলা হয়েছে। বসনিয়া যুদ্ধের সময় হাজার হাজার নারীকে ধর্ষণের শিকার হতে হয়েছিল। সুদানে জাতিসংঘের মানবাধিকার অফিস 2023 সালের মাঝামাঝি সময় পর্যন্ত অন্তত 45টি ঘটনায় 95 জন ভুক্তভোগীর তথ্য যাচাই করে। সাম্প্রতিক সময়ে দারফুর ও অন্যান্য অঞ্চলে যৌন সহিংসতা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে বলে উল্লেখ করেন তারা। মিয়ানমারে 2017 সালে রোহিঙ্গা সংকটের সময় জাতিসংঘের তদন্তকারীরা জানান, যৌন সহিংসতা ছিল সামরিক অভিযানের একটি অংশ। এরপর 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর পরিস্থিতি আরও খারাপ হয়। গৃহযুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে ধর্ষণ, গণধর্ষণ এবং অন্যান্য যৌন সহিংসতার অভিযোগ বেড়েছে। বসনিয়া, কঙ্গো, সিরিয়া, মিয়ানমার, সুদান বিভিন্ন সংঘাতের রিপোর্টে দেখা গেছে, পুরুষ এবং কিশোররাও যৌন নির্যাতনের শিকার হয়েছে। ইসরায়েলি বন্দিশালায় যৌন সহিংসতার শিকার অনেকেই পুরুষ। আল জাজিরার অনুসন্ধানে ইসরায়েলি কারাগার থেকে ফিরে আসা একজন জানান, নেতানিয়াহু সেনারা তাদের নগ্ন করে কুকুরের মুখোমুখি করত এবং সেনারা দাঁড়িয়ে হাসত, ভিডিও করত। বিশেষজ্ঞদের মতে, যৌন সহিংসতা ও ধর্ষণের পেছনে যৌনতা নয়, বরং ক্ষমতা গুরুত্বপূর্ণ বিষয়। বন্দীদের জোরপূর্বক নগ্ন করা, ধর্ষণের হুমকি দেয়া কিংবা যৌন নির্যাতনের মাধ্যমে তাদের মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করা হয়। আর যুদ্ধের সময় যৌন সহিংসতার একটি বড় উদ্দেশ্য হল সামাজিক অপমান। জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে যৌন সহিংসতাকে শুধু ব্যক্তিগত অপরাধ নয়, বরং অনেক ক্ষেত্রে টুল অব ওয়ার বা যুদ্ধের অস্ত্র হিসেবে বর্ণনা করা হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2024 সালে বিশ্বজুড়ে সংঘাত সম্পর্কিত যৌন সহিংসতার যাচাইকৃত ঘটনা আগের বছরের তুলনায় 25% বৃদ্ধি পেয়েছে। 2024 সালে জাতিসংঘ 4600-র বেশি ভুক্তভোগীর ঘটনা নথিভুক্ত করে। 2023 সালেও আগের বছরের তুলনায় প্রায় 50% বেশি ছিল। পরপর 2 বছর বিশ্বজুড়ে যুদ্ধ ও সংঘাতে যৌন সহিংসতা দ্রুত বেড়েছে বলে জানায় সংস্থাটি। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্র ছেড়ে রেকর্ড সংখ্যক মার্কিন নাগরিক অন্য দেশে স্থায়ী হওয়ার পথ বেছে নিচ্ছেন। পরিসংখ্যান বলছে, গেল বছর 4 লাখের বেশি মানুষ স্বেচ্ছায় দেশ ছেড়ে গেছেন। দেশটির সাধারণ মানুষের মাঝে নাগরিকত্ব ত্যাগের প্রবণতা আগের চেয়েও বেড়েছে। নাগরিকত্ব ছাড়ার আবেদন জানিয়ে কর্তৃপক্ষের জবাবের অপেক্ষায় আছেন 30,000। জীবনযাত্রার উচ্চ ব্যয়, বন্দুক সহিংসতা এবং স্বাস্থ্যসেবা সংকটের পাশাপাশি নতুন কর্মব্যস্ততাও বদলে দিচ্ছে মার্কিন নাগরিকদের চিন্তাধারা।
গত এক বছরে যুক্তরাষ্ট্র ছেড়ে গেছেন রেকর্ড 4 লাখের বেশি মার্কিন নাগরিক। অনেকেই ত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। দেশটিতে বাড়তে থাকা বন্দুক সহিংসতা, ব্যয়বহুল স্বাস্থ্যসেবা আর জীবনযাত্রার উচ্চ ব্যয় থেকে মুক্তি পেতেই তাদের এই স্বেচ্ছায় দেশ ও নাগরিকত্ব ত্যাগ। সম্প্রতি ব্রুকিংস ইনস্টিটিউশনের জরিপে এমন তথ্য উঠে এসেছে। একসময় উন্নত জীবনের প্রতীক হিসেবে পরিচিত আমেরিকান ড্রিম এখন অনেকের কাছে আগের মতো আকর্ষণীয় থাকছে না। জরিপ বলছে গত অর্ধ শতাব্দীর মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার চেয়ে দেশটি ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হয়েছে। প্রায় 20% মার্কিন নাগরিক বিদেশে বসবাস করতে আগ্রহী। 2024 সালেই বিদেশে বসবাসরত মার্কিন নাগরিকের সংখ্যা ছিল প্রায় 55 লাখ। বিশেষজ্ঞদের মতে এই সংখ্যা এখন আরও বেড়েছে। বিদেশে পাড়ি জমানো মার্কিন নাগরিকদের সবচেয়ে পছন্দের গন্তব্য মেক্সিকো ও কানাডা। পাশাপাশি উরুগুয়ে, কোস্টারিকা, পানামা, জার্মানি ও পর্তুগালেও আগ্রহ বাড়ছে তাদের। দূরবর্তী কর্মব্যবস্থা বা রিমোট ওয়ার্কের বিস্তার বিদেশে বসবাসকে আরও সহজ করে তুলেছে। প্রযুক্তির কারণে এখন অনেকেই অন্য দেশে বসে মার্কিন প্রতিষ্ঠানে কাজ করতে পারছেন। তবে ভাষাগত বাধা, সাংস্কৃতিক পার্থক্য, অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক জটিলতা এখনও বড় চ্যালেঞ্জ।